হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 ব্যাংক্রাপসি চ্যাপ্টারের পার্ট বি করব। আমরা পার্ট বির অঙ্কগুলি সবসময় একটু নিজস্ব আইকিউ খাটাতে হয়। পার্ট বির অঙ্কগুলি তুমি যদি দিতে পারো নাম্বার পাবে খুব ভালো, কারণ পার্ট বিতে 4 নম্বর দেওয়া হয়। এখানে 5 নম্বর পাওয়া কোনো ব্যাপার না, অঙ্কটা পারলেই তুমি নাম্বার পেয়ে যাবে। এখানে নাম্বার খুব একটা কাটেও না, সুতরাং পার্ট বির অঙ্কগুলো খুব সুন্দরভাবে দিতে চেষ্টা করবে লজিক্যালি। তা আমরা আজকে প্রবলেম 1 আমরা আলাপ করছি। স্টুডেন্টস, আমরা B1 অঙ্কটা পড়ি। আইডেন্টিফাই দ্য ফুললি সিকিউরড ক্রেডিটর্স, পার্টলি সিকিউরড ক্রেডিটর্স অ্যান্ড আনসিকিউরড ক্রেডিটর্স উইথ এক্সপ্লেনেশন। ক্রেডিটর্স ফর গুডস liability, bills payable liability, creditors secured by lien on shares liability, creditors secured by lien on stock liabilities, liabilities on bill discounted liability, mortgage on mill liability, creditors for rent etc. liability, shares asset, স্টক অ্যাসেট, মিল অ্যাসেট। এর মধ্যে দেখা যাচ্ছে মর্টগেজ অন মিল, এখানে টাকা আছে 10,000, আর মিল আমাদের আছিল বুক ভ্যালু 20,000, রিয়েলাইজ ভ্যালু 11,000। তাহলে এটা কি হলো? আমাদের মর্টগেজ অন মিল, যেহেতু আমাদের অ্যাসেট বড় সেহেতু ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আর আরেকটা আছে আমাদের ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন স্টক, আমাদের এখানে ক্রেডিটর্স আছে 15,000 আর স্টকের রিয়েলাইজ ভ্যালু আছে 40,000। তার মানে অ্যাসেট বেশি, অ্যাসেট বেশি হলে ফুললি সিকিউরড। ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন স্টক, এটাও ফুললি সিকিউরড। আমরা শুধু এক্সপ্লেন করব ভ্যালু অফ সিকিউরিটি ইজ মোর দ্যান লাইবিলিটিস। এখানে সিকিউরিটির টাকা লাইবিলিটির চেয়ে বেশি, সো ইট ইজ কল ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তার মানে সিকিউরিটি বেশি, লাইবিলিটি কম। এটা তোমরা যে কোনো ভাষায়, তোমাদের যে কোনো ভাষায় না, মানে ইংরেজিতেই তোমাদের নিজস্ব ভাষায় লিখে দিলেও চলবে, একেবারে 56 নম্বর পাবে। এবার আমরা যাই পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। আমাদের আছে ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন শেয়ার্স, আমাদের ক্রেডিটর্স আছে 40,000 আর শেয়ারের রিয়েলাইজ ভ্যালু আছে 16,000। তার মানে কি সিকিউরিটি ভ্যালু কম। সিকিউরিটি ভ্যালু কম হলে এটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। আমরা শুধু বলে দেবো যে ভ্যালু অফ লাইবিলিটিস মোর দ্যান সিকিউরিটিস, ইট ইজ কল্ড পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। অর্থাৎ সিকিউরিটি কম, লাইবিলিটি বেশি, অথবা সিকিউরিটি সমান সমান লাইবিলিটি, এটাও কিন্তু ওই পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এরপরে আমাদের ক্রেডিটর্স ফর গুডস, বিলস পেবল, লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড, এর এগেনস্টে কোনো সিকিউরিটি নাই, তাই এটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স। আমরা শুধু একটু এক্সপ্লেন করব যে দেয়ার ইজ নো সিকিউরিটি এগেনস্ট ক্রেডিটর্স অর লাইবিলিটিস। এরপরে আমাদের আরেকটা লাইবিলিটি আছে, এটা হলো ক্রেডিটর্স ফর রেন্ট রেস্ট এটসেট্রা, এটা হলো পিআর মানে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। আমরা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সে শুধু এটা লিখে দেব, অ্যাকর্ডিং টু ইনসলভেন্সি অ্যাক্ট 1997 আন্ডার সেকশন 75 রেন্ট রেস্ট ট্যাক্সেস আর প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। অর্থাৎ আমাদের 1997 সালের যে ইনসলভেন্সি আইন আছে তার 75 ধারায় বলা আছে যে রেন্ট রেস্ট ট্যাক্সেস এটা হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। ধন্যবাদ। স্টুডেন্টস, এখন আমরা করব B2। B2তে বলছে মিস্টার মামুন অফ ঢাকা ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, হি হ্যাজ ফলোয়িং লাইবিলিটিস, ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট টাকা 6,000, ওয়েজেস ডিউ টু 5 এমপ্লয়িজ 15,000। আর এখানে আরেকটা কথা, যেহেতু আমাদের এখানে শুধুমাত্র শেষে আমরা একটু পড়ে নেই, ক্যালকুলেট প্রেফারেন্সিয়াল ক্রেডিটর চাইছে, আমরা দাগায় ফেলাই সাথে সাথে। ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট 6,000, এটা কিন্তু প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। ওয়েজেস ডিউ টু 5 এমপ্লয়িজ 15,000, এটাও প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। এখানে মনে রাখবে যে গভর্নমেন্টের ট্যাক্স অবশ্যই দিতে হবে। আমাদের ওই 1997-এর 75 ধারায় আমাদের যে বলা আছে যে কোনটা কোনটা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, অবশ্য যেই
যেই ক্রেডিটর্সগুলো অবশ্যই দিতে হবে, ইনসলভেন্সি হলেও দিতে হবে, যেমন গভর্নমেন্টের টাকাগুলি দিয়ে দিতে হবে, শ্রমিকদের টাকা দিয়ে দিতে হবে, এগুলো হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে। যেমন ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট 6,000, অবশ্যই এটা প্রেফারেন্সিয়াল। ওয়েজেস ডিউ, এটা শ্রমিকদের ব্যাপার, কখনো না দিয়ে পারা যাবে না, এটাও প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। ট্যাক্স ডিউ টু লোকাল অথরিটি 2,650, এটাও প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। সানডি ক্রেডিটর্স, এটা হলো আনসিকিউর্ড, এটা যাবে না। রেন্ট ডিউ 5,600, এটাও যাবে না, এটা প্রেফারেন্সিয়াল না, এটা হলো আনসিকিউর্ড ক্রেডিটর্স। হাউস রেন্ট পেবল আনসিকিউর্ড ক্রেডিটর্স যাবে না। বিলস পেবল 30,000, আনসিকিউর্ড ক্রেডিটর্স যাবে না। বিল ডিসকাউন্টেড 3,500, এটাও যাবে না, আনসিকিউর্ড ক্রেডিটর্স। ট্রেড লাইসেন্স টাকা 5,000, এই যে ট্রেড লাইসেন্স অবশ্যই এই টাকা দিতে হবে, এটা হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। টেলিফোন বিল এগুলো যাবে না, কারণ টেলিফোন বিল গভর্নমেন্ট না লোকাল না কি ওটা বলে নাই, এই জন্য আমরা টেলিফোন বিল দেবো না। টেলিফোন বিল একটা এক্সপেন্স, এটা এখানে যাবে না। এখন আমরা তো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সগুলি লিখে ফেলি। ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, ওয়েজেস ডিউ টু এমপ্লয়ি, এই তো স্টুডেন্টস 2 নম্বর অঙ্ক শেষ। ছোট্ট একটা অঙ্ক দিতে পারলেই 56 নম্বর। ধন্যবাদ। স্টুডেন্টস, এখন আমরা করব পার্ট বির 3 নম্বর অঙ্ক। আমরা অঙ্কটা পড়ি। ক্যালকুলেট দ্য ফুললি অ্যান্ড পার্টলি সিকিউরড ক্রেডিটর্স অ্যান্ড ভ্যালু অফ সিকিউরিটিজ। ইনভেস্টমেন্ট অ্যাসেট, লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট লাইবিলিটি, লোন সিকিউরড বাই স্টক লাইবিলিটি, স্টক অ্যাসেট, ইলেকট্রিক ইকুইপমেন্ট অ্যাসেট, মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট লাইবিলিটি। এখন এখানে প্রথমেই আছে, প্রথম লাইবিলিটি হলো লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট। আমাদের ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা, আমাদের লোনও আছে 2 লাখ টাকা, সমান আছে। সমান থাকলে আমি বলছিলাম সব সময় পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, তা আমরা এটার সাইডে লিখলাম পিএস। লোন সিকিউরড বাই স্টক আছে হলো, লোন আছে 1 লাখ আর স্টক 1,20,000, কিন্তু বলতেছে যে এস্টিমেটেড টু রিয়েলাইজ ভ্যালু হলো 60%। 1,20,000 60% হলো 72,000, তার মানে কি সিকিউরিটি কম, তা এইটা হলো পার্টলি সিকিউরড, পিএস লিখলাম। ইলেকট্রিক ইকুইপমেন্ট আমাদের আছে 1 লাখ আর মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট মর্টগেজ আছে আমাদের 80,000, তার মানে আমাদের এখানে সিকিউরিটি বেশি, তার মানে এটা এফএস, ফুলি সিকিউরড। এখন আমরা অঙ্কে দেখিয়ে দেই। এখানে আসবে মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট, লোন অ্যামাউন্ট 80,000, ইলেকট্রিক ইকুইপমেন্ট 1 লাখ মাইনাস রিসিভার ফিস 1 লাখ টাকার 4%, 4,000। আমাদের পার্টলিতে আছে হলো লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট, লোন 2 লাখ, সিকিউরিটি 2 লাখ মাইনাস, আরও আছে। এই যে এখানে কেন সমান হলে পার্টলি হয়, এখানে এই যে এখান থেকে যদি আমরা 4% কমিশন দিয়ে দিই, তখন কি হচ্ছে, এই লোনের থেকে এই টাকাটা কমে যাচ্ছে, তাই এটা সবসময় পার্টলি হয়। আর একটা আছে লোন সিকিউরড বাই স্টক। লোন সিকিউরড বাই স্টক, লোন 1 লাখ আর স্টক হলো 1,20,000-এর 60%, 72,000। এই দুটো আমরা যোগ দেব, 2,72,000 মাইনাস রিসিভার ফিস হবে 2,72,000 ইন্টু 4%, অর্থাৎ 3 লাখ টাকা লোনের এগেনস্টে আছে, 2,61,120 টাকা সিকিউরিটি। এই যে লোনের তুলনায় সিকিউরিটির টাকা কম, তাই পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এই যে এইটুকুই অঙ্ক করে দিলেই 56 নম্বর। ধন্যবাদ। স্টুডেন্টস, এখন আমরা পার্ট বির 4 নম্বর অঙ্ক করব। আমরা অঙ্কটা পড়ি। মিস্টার বেলাল ফিল হিজ পিটিশন in bankruptcy on 13 June 2012. Receiving order was made. Freehold property subject to the first mortgage fully secured and second mortgage partly secured. Realized value 1 lakh. Realized value taka 1,50,000 and taka
1,20,000, তার মানে আমাদের রিয়েলাইজ ভ্যালু হলো 1,50,000। কিন্তু হিজ লাইবিলিটিজ অ্যামাউন্টিং টু টাকা 5,50,000, হুইচ 90,000 ওয়াজ ফুলি সিকিউরড। এই যে আমাদের টোটাল লাইবিলিটি 5,50,000, এর মধ্যে থেকে কিন্তু 90,000 টাকা ফুললি রাখতে হবে। অর্থাৎ আমরা কি করব, এই 90,000 ফুললি রাখতে গিয়ে আমাদের ফ্রি হোল্ড আছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা থেকে আমরা নেব কত, 1 লাখ টাকা। তো 90,000 বেশি আছে, তো ফুললি সিকিউরড হয়ে গেল। আর বাকি থাকে কত, 50,000। এই 50,000 আমরা নেব পার্টলি সিকিউরিটির এগেনস্টে। পার্টলি আছে 1,38,000, ওটা নেব আমরা, ওটার এগেনস্টে নেব হলো 50,000, হয়ে গেল পার্টলি। আর অবশিষ্ট যে লাইবিলিটি থাকে, অবশিষ্ট থাকে 5,50,000 থেকে 90,000, আর 1,38,000 গেলে থাকে 3,22,000। আর 3,22,000 আরেকটা বুঝে আছে, নিচে আমরা পড়ি লাইবিলিটিস ফর রেন্ট, ওয়েজেস এটসেট্রা, ওয়ের টাকা 4,500, ক্লেম টু বি প্রেফারেন্সিয়াল 4,500 প্রেফারেন্সিয়াল। There was also contingent liability on notes under discounted 7,400, which টাকা 2,000 expected to rank, মানে এটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স বিল ডিসকাউন্টেড যেটা। আর হি হ্যাজ হাউস হোল্ড ফার্নিচার অফ এস্টিমেটেড ভ্যালু 2,500, এটা বাসার ফার্নিচার আমরা আনবো না, ওটা নো এন্ট্রি ধরে করতে পারি। অ্যান্ড লাইফ পলিসি সারেন্ডার ভ্যালু 6,000, এটাও আনবো না, আমরা নো এন্ট্রি ধরে করতে পারি। দ্য টু লেটার আইটেম ওয়ার নট ইন হিজ বুকস অফ অ্যাকাউন্টস, এই যে এখানে বলেও দিচ্ছে যে এটা বইয়ে নাই, তার মানে আমাদের আনার দরকার নাই। আউট অফ লাইবিলিটিস ফর রেন্ট এটসেট্রা টাকা 2,000 ওয়াজ এডমিটেড অ্যাজ প্রেফারেন্সিয়াল। ওই যে আমাদের 3,22,000 ছিল অবশিষ্ট টাকা, ওর মধ্যে থেকে আবার 2,000 হলো প্রেফারেন্সিয়াল, তার মানে আমাদের আনসিকিউরড ক্রেডিটর্স থাকবো 3,20,000। এখন আমরা লিখি, প্রথম আমরা লাইবিলিটিস এগেনস্ট ফ্রি হোল্ড। ফ্রি হোল্ড 1.5 লাখ টাকা থেকে আমরা এখানে নিলাম 1 লাখ টাকা, আর আমাদের লাইবিলিটি 90,000 মাইনাস রিসিভার কমিশন আমাদের 1 লাখ টাকার 4%, 1 লাখ টাকার 4% 4,000, আমাদের থাকে 90,000, 96,000। এই যে আমাদের লাইবিলিটির তুলনায় অ্যাসেট সিকিউরিটি বেশি, তার মানে ফুললি সিকিউরড হয়ে গেল। এখন আমরা নেব অবশিষ্ট আরও লাইবিলিটিজ এর, আমাদের এবার প্রেফারেন্সিয়ালে কোনো সিকিউরিটি থাকে না, প্রেফারেন্সিয়াল আবশ্যিকভাবে দিয়ে দিতে হয়। তা আমাদের কিন্তু প্রেফারেন্সিয়াল বলছিল যে 4,500 লাইবিলিটিস ফর রেন্ট, ওয়েজেস এটসেট্রা ওয়ের 4,500, ক্লেম টু বি প্রেফারেন্সিয়াল। আমাদের লাইবিলিটি ফর রেন্ট, ওয়েজেস এটসেট্রা 4,500 প্রেফারেন্সিয়াল। আবার নিচে আরেকটা আছে আউট অফ লাইবিলিটিস রেন্ট এটসেট্রা টাকা 2,000 এডমিটেড অ্যাজ প্রেফারেন্সিয়াল, তার মানে এটা হলো আমাদের প্রেফারেন্সিয়াল। আর পার্টলির মধ্যে আসতেছে লায়াবিলিটিস এগেনস্ট ফ্রি হোল্ড। ফ্রি হোল্ডে কিন্তু আমাদের আরও আছে 1 লাখ টাকা চলে গেছে, আরও আছে কত, 50,000। তার মানে আমাদের লাইবিলিটি আছে 1,38,000, আর এখানে এর এগেনস্টে সিকিউরিটি 50,000, আর নাই, তো লেস রিসিভার কমিশন দিয়ে দিই 50,000 ইন্টু 4%, 2,000, তার মানে 1,38,000 আর 48,000। এখন অবশিষ্ট রইল আর আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স আমাদের থাকে হলো ওই যে লায়াবিলিটিজের বাকি টাকা, লায়াবিলিটিস ছিল মোট 5,50,000। এই 5,50,000 থেকে আমাদের 90,000 গেছে ফুললিতে, 1,38,000 গেছে পার্টলিতে, আর বাকি 2,000 গেছে প্রেফারেন্সিয়ালে। থাকে আমাদের 3,20,000। এখানে 3,20,000 হলে এখানেও 3,20,000। আর আমাদের বিল ডিসকাউন্টেড আছে 27,400, আর নিট আছে 2,000। এই তো আমাদের আর কিছু নাই, শেষ। যোগ করে ফেলি,
অর্থাৎ আমাদের গ্রস 3,47,400 আর নিট হচ্ছে গিয়া 3,22,000। এই হলো আমাদের 4টা সিকিউরিটি আমাদের চেয়েছে, আমরা করে দিলাম, শেষ। ধন্যবাদ। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পার্ট বির 5 নম্বর অঙ্ক করব। আমি অঙ্কটা আগে পড়ি। ডিটারমাইন দ্য ভ্যালু অফ সিকিউরিটি ফুললি অ্যান্ড পার্টলি সিকিউরড ক্রেডিটর্স ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন স্টক liability, creditors lien secured by lien on shares liability, mortgage on building liability, building asset, shares in MBL limited asset এবং স্টক অ্যাসেটস। এর মধ্যে প্রথমে আছে ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন স্টক। আমাদের ক্রেডিটর্স আছে 2 লাখ আর আমাদের স্টক আছে 3 লাখ, তার মানে স্টক বেশি লাইবিলিটির তুলনায়, এটা ফুললি সিকিউরড এফএস। দ্বিতীয়ত আছে সিকিউরড ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন শেয়ারস। আমাদের ক্রেডিটর্স আছে 8 লাখ আর শেয়ারস আমাদের বলতেছে 3,20,000, কিন্তু আমরা সেল করছি 80 টাকা করে এক একটা, অর্থাৎ 3,200 শেয়ারস 80 টাকা করে হয় 2,56,000, অর্থাৎ 8 লাখ টাকার এগেনস্টে আছে 2,56,000। আমাদের 8 লাখ বেশি, তার মানে লাইবিলিটি বেশি, এটা হলো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। আর আমাদের আরেকটা আছে মর্টগেজ অন বিল্ডিং। মর্টগেজ হলো 1,60,000 আর আমাদের বিল্ডিং আছে 2,20,000, তার মানে আমাদের এটা হলো ফুললি অ্যাসেট বেশি। এখন আমরা অঙ্কটা করি। প্রথমেই ফুললি আছে ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অফ স্টক। আমাদের ক্রেডিটর্স 2 লাখ আর স্টক আছে 3 লাখ। মর্টগেজ অন বিল্ডিং 1,60,000, আমাদের মর্টগেজ লোন 1,60,000 আর বিল্ডিং হলো 2,20,000, 5,20,000। আর আমাদের এখানে আরেকটা ব্যাপার আছে, বলা আছে বিল্ডিংয়ের ভিতরে রিয়েলাইজ এজ বুক ভ্যালু অ্যান্ড সেলিং এক্সপেন্স 10,000। সবসময় মনে রাখতে হবে রিয়েলাইজ ভ্যালুর মধ্যে যদি সেলিং এক্সপেন্স থাকে ওটা বাদ দিয়ে তারপর রিসিভার ফিস ধরতে হয়। 10,000 টাকা আছে, 5,10,000। এখন আমরা রিসিভারকে ফিস দেব 5,10,000 ইন্টু 4%, 20,400, অর্থাৎ 3,60,000 এগেনস্টে আমাদের আছে 4,89,600। এখন আমরা যাই পার্টলিতে। ক্রেডিটর্স সিকিউরড বাই শেয়ারস 8 লক্ষ হলো আমাদের ক্রেডিটর্স আর শেয়ার হলো আমাদের সেল ভ্যালু হলো 2,56,000। আমি একটু লিখে দেই, আমাদের সেল ভ্যালুটা হবে এইভাবে। সেল ভ্যালু হলো 3,200 শেয়ারস, আমরা কিন্তু বিক্রি করছি 80 টাকা করে, ওই যে 2,56,000। এখানে আবার যারা বিক্রি করছে ব্রোকারদের আমরা 1 টাকা করে দিচ্ছি, তার মানে লেস ব্রোকারেজ ফিস হলো 3,200 ইন্টু 1 টাকা করে দিছি, অর্থাৎ 3,200 টাকা আমরা বাদ দেব। 2,52,800 লেস রিসিভার ফিস 2,52,800 ইন্টু 4%, 10,112। অর্থাৎ আমাদের 8 লাখ টাকার লোনের এগেনস্টে আছে 2,42,688। এলো আমাদের অঙ্ক, সহজ, করতে পারলেই 56 নম্বর। ধন্যবাদ।